আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখন লাস্ট ব্লগটা আপলোড করেছিলাম তখন ভেবেছিলাম আপনাদের সাথে আমি প্রতিদিন ব্লগ আপলোড করব, আর সেই চিন্তা ভাবনাই কিন্তু এই ব্লগটা করা। মানে আমি যখন বাসায় এসেছিলাম, বাসায় এসেই প্রথম আমি ব্যালকনিতে গিয়েছি এবং আমার গাছগুলোর খোঁজ খবর নিয়েছি। মাশাআল্লাহ গাছগুলো সব ভালোই ছিল, তবে আমার যে মরিচ গাছটা সেটার একটু প্রবলেম ছিল, মানে ছত্রাকে আক্রমণ করেছিল, সেটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এই গাছগুলো এত সুন্দর তো থাকার কথা না, বাহিরে যে পরিমাণ তাপমাত্রা ছিল। তো আমি পাশে বাসার ভাবির কাছে চাবি দিয়ে গিয়েছিলাম আর বলে গিয়েছিলাম আমার গাছে যেন সে একটু পানি দেয়। তো আলহামদুলিল্লাহ সে পানি দিয়েছে, গাছগুলো বেশ ভালো আছিল। আবার পানি দিলে আরও সতেজ হয়ে যাবে, কিন্তু এই বোম্বাই মরিচ গাছটাকে আর রাখতে পারিনি। তো একবারে না ফেলে দিয়ে এটাকে আমি ছেটে দিয়েছি, আর বিশ্বাস করেন এটা ছেটে দিতে আমার এত বেশি কষ্ট লেগেছে, কারণ গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরেছিল, প্রত্যেকটা পাতার গোড়া থেকে মরিচ বের হয়েছিল। মরিচগুলোর অবস্থা দেখেন, সেই মরিচগুলোও কিন্তু ছত্রাকে আক্রমণ করেছে। খুবই খারাপ অবস্থায়, এটা দেখে খুবই খারাপ লেগেছে। আর হচ্ছে বাকি গাছগুলো আলহামদুলিল্লাহ সব কিছু আছে ঠিকঠাক মোটামুটি আর কি। রেগুলার পানি দেওয়া হয়নি, হয়তো বা ভাবি একদিন পর পর পানি দিয়েছে, সেও আসলে ব্যস্ততার কারণে পানি দিতে পারেনি। তারপরে যা আছে আলহামদুলিল্লাহ। এখানে তো কাউন গাছগুলো অনেক বড় হয়েছে। এই ভিডিওটা আরও 8-10 দিন আগের। তো এখন কাউন গাছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর কাউন ধরেছে, যেটা দেখতে ভীষণ রকমের ভালো লাগছিল। তো বাড়ি থেকে এবার আমি তেমন কিছু নিয়ে আসিনি, আনার মধ্যে শুধু নারিকেল এনেছি। তো এখানকার নারিকেলগুলোর সাইজে খুব ছোট ছোট থাকে, মানে 3টার সমান আমাদের এই একটা নারিকেল। আর এখানে হচ্ছে মারিয়ামের জন্য আম্মু চাল দিয়ে দিয়েছিল, পোলার চাল দিয়ে দিয়েছিল এবং আতপ চাল। আমাদের বরিশাল অঞ্চলের চালগুলো বরাবরই একটু বড় সাইজের হয়। আর আমি এনেছিলাম মুড়ি, যেটা আমাদের বরিশালের স্থানীয় মুড়ি। সেই মুড়িটা বালিতে ভাজা হয় সনাতন পদ্ধতিতে, আর এই মুড়িটা খেতে বেশ ভালো লাগে। আর বাজারের যে মুড়িটা পাওয়া যায় সেই মুড়িগুলো কিন্তু ইউরিয়া দিয়ে ভাজা হয়, যার কারণে সাদা হয় আর চিকন পাতলা পাতলা মুড়ি, খেতেও ভালো লাগে না। আর সেই মুড়িটা প্রচুর পরিমাণ অস্বাস্থ্যকর। আর এই মুড়িটা কিন্তু আগেই বলেছি যে সনাতন পদ্ধতিতে আগের দিনে যেমন বালিতে মুড়ি ভাজতো সেভাবেই ভাজে। তো আমার মেজো বোনও যখন বাড়ি আসে ও অনেক মুড়ি একসাথে নিয়ে যায়, কেউ বাড়ি আসলেই তাকে দিয়ে মুড়ি নেওয়ায়। এই মুড়িটা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। তো আমি অল্প পরিমাণে এনেছি, কারণ পথে ঘাটে এমনিতেই আমরা 2টা বেবি নিয়ে, তারপর হচ্ছে আমাদের সাথে অনেক ব্যাগ ছিল, তো বেশি কিছু আনার ইচ্ছে থাকা সত্ত্বেও আনতে পারিনি আর কি। এত দূর থেকে টেনে টুনে আনাটা খুবই কষ্টকর। এদিকে আমি বাসায় আসার পরে আমার অনেকগুলো পার্সেল একসাথে হয়েছিল, মানে আমার অনেকগুলো অর্ডার ছিল যেগুলো একটা একটা করে এসে জমেছিল। তো এখন আমি যেই ট্রাইপড দিয়ে ভিডিও করছি সেটাও আমি কিছুক্ষণ আগেই আনবক্সিং করেছি, বাট সেটা ভিডিও করা হয়নি কারণ আমার বাসায় একটাও ট্রাইপড অবশিষ্ট ছিল না। তো এই ট্রাইপডটা আমি আগেই অর্ডার করেছিলাম, কিন্তু তখন যেটা এসেছিল সেটা আমি আবার রিপ্লেক্সে দিয়েছিলাম। তো এখন যেটা এসেছে সেটা দিয়েই ভিডিও করছি। আর এখানে মারিয়মের জন্য একটা এক্সট্রা ভার্জিন এক্সট্রা ভার্জিন নারিকেল তেল অর্ডার করেছিলাম, যেটা আসলে অর্ডার করে আমি খুবই হতাশ হয়েছি। বরাবরই আমি অনলাইন থেকে কেনাকাটা করি, আর সেটা আপনারা জানেন। আর অনলাইন থেকে আমি কখনো ঠকি না, মাঝে মধ্যে ভুলবশত আর কি ঠকে যাই। তবে এইবার যে ব্যাপারটা হয়েছে আমি তো খুবই হতাশ হয়েছি। মানে যখন আমি এটা আনবক্সিং করতেছিলাম তখন ভিডিও করতেছিলাম, তো ভিডিও করার সময় আমি যেটা লক্ষ্য করি প্রথমেই যে তেলের সিপিটা ভাঙা। তো সিপিটা ভাঙা এটা স্বাভাবিক হতেই পারে, কারণ কুরিয়ারের ব্যাপার, যেহেতু একটা কাচের একটা জিনিস, সিপিটা ভেঙে যেতে পারে। তো খোলার পরে আমি আরও বেশি হতাশ হয়েছি যখন নারিকেলের তেলের গন্ধটা আমি নিয়েছি, এটা খুবই বাজে একটা গন্ধ ছিল। তো আমি ওনাদেরকে ফোন দিয়েছি, ওনারা বলেছে যে এটা একটু রোদে দিলে ঠিক হয়ে যাবে। আমি রোদে দেওয়ার পরেও এটা ঠিক হয়নি। আর দ্বিতীয় যে ব্যাপারটা, এক্সট্রা ভার্জিন নারিকেল তেল যেটা, সেটা হয় পানির মতো একদম স্বচ্ছ, কোনো কালার হয় না। এটা কিন্তু হালকা একটু ইয়েলো কালার দেখা যাচ্ছে। তো তারপরও আমি তেমন একটা রিয়াক্ট করিনি, কারণ নারিকেল তেলটা যদি ভাজাও হয় অরিজিনাল হলে এটা আমরা চুলে ইউজ করব, খাওয়ার জন্য না। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা তো খাওয়ার জন্য আবার চুলে দেওয়ার জন্য দুইভাবেই ব্যবহার করা যায়।
তবে আমি এটা দেখে খুবই হতাশ হয়েছি, আগেই বলেছি যে এটা থেকে বিশ্রী একটা গন্ধ হচ্ছিল। পরবর্তীতে এটা আমি রেখে দিয়েছি, এটাও আমাকে রিপ্লেক্স দিয়েছে, তবে পরবর্তীতে ওনারা যেটা পাঠিয়েছে সেটাও তেমন একটা ভালো না, মানে এবার আমি ঠকে গিয়েছি। তো যাই হোক, এটা আমরা চুলে ব্যবহার করব মা মেয়ে মিলে দুজনেই। তো প্রথমেই আমি আপনাদের সাথে বলেছিলাম যে এবার চেয়েছি আমি আপনাদের সাথে আবার রেগুলার হব। আমার আসলে খুব একা একা লাগে, হতাশ লাগে। আপনাদের যখন ভিডিও আপলোড করি তখন দেখা যাচ্ছে একটা ব্যস্ততার মধ্যে থাকি, আপনাদের কমেন্টগুলো দেখি, মাঝে মধ্যে ব্যস্ততার কারণে কমেন্টগুলো রিপ্লাই করতে পারি না, তারপরও ভালো লাগে। তো দেখেন, এবার বাসায় আসার পর আমাদের সাথে অনেকগুলো অঘটন ঘটে গিয়েছে। প্রথমে যেটা হয়েছে, আমার অনেকখানি হাত পুড়েছে। মানে আমি যখন প্রথম বাসায় এসেছি, আমরা তো দীর্ঘ 24 ঘন্টা জার্নি করার পর বাসায় এসেছি। পথে বসে খালাকে ফোন দিয়েছিলাম যে আমরা বাসায় আসতেছি, আপনি একটু আসেন। তো আমি বাসায় আসার কিছুক্ষণের মধ্যেও খালা এসেছে। খালা এসে ঘর ঝাড়ু দিয়েছে এবং ঘরটা একটু মুছে দিয়ে গিয়েছে। বাকি যে ক্লিনিংয়ের কাজগুলো আমি একা একা করেছি, দুপুরে রান্না করেছি। মানে 24 ঘন্টা জার্নির পর এসে বাসায় এসে আবার কাজকর্ম, তারপর হচ্ছে রান্না বান্না, বাচ্চাদের খাওয়ানো, সব মিলিয়ে আর কি ভীষণ রকমের একটা চাপ গিয়েছে আমার উপর থেকে। তো পরের দিন আবারও আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি, কাপড় ধুয়েছি এবং বাসার টুকিটাকি ক্লিনিংয়ের কাজ করেছি। তো বিকালবেলা আমার খুব আর কি পেঁয়াজু খেতে ইচ্ছে হয়েছিল, তো দুপুরবেলায় আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। বাড়িতে বসে আমি পেঁয়াজু খেয়েছিলাম, মানে ছোট ছোট করে একদম মুচমুচে পেঁয়াজু বানিয়েছিল, ওটা আমার খুব ভালো লেগেছিল। বাসায় এসেও খেতে ইচ্ছে হয়েছিল। তো সন্ধ্যার পরে আমি পেঁয়াজু বানিয়ে আমরা তিনজনে খেয়েছি এবং মারিয়মকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি যখন উঠে দাঁড়িয়েছি তখন আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছিল। মারিয়ামকে যেখানে ঘুম পড়িয়েছিলাম সেখানে তো ফ্যান চলতেছিল। আমার তাপমাত্রা এত বাড়তে শুরু করেছে যে সমস্ত শরীর শীতে কাঁপতেছিল। তো আমি অন্য রুমে চলে যাই আর সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে 30 মিনিট পর আমার জ্ঞান ফেরে। 30 মিনিট পরে আমি আর কি ভাবতেছিলাম যে আমি কোথায়, আমি কিভাবে এখানে আসলাম বা কিভাবে পড়ে গেলাম, মনে করতে পারছিলাম না। তো মাসাবের বাবাকে ফোন দিয়েছি যে তাড়াতাড়ি বাসায় এসো, আমার এভাবে খুব জ্বর আসছে। তো সে বাসায় আসবে কি করে, সে একদম গ্রামের দিকে গিয়েছে, যেখান থেকে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি তো শুধু টাইম দেখি কখন আসবে কখন আসবে। চিন্তা ভাবনা করতেছি যে মারিয়াম যদি এই মুহূর্তে জেগে যায়, ওকে আমি কিভাবে সামলাবো। মাশরাফি তো আমার পাশেই বসে আছে। তো আমি একটা কম্বল, একটা কমফোর্টার, একটা কাঁথা গায়ে দিয়েছি, তারপরও আমার শীত করতেছিল, এত বেশি আর কি শীত লাগতেছিল। তো এভাবে করে 1.5 ঘন্টা কেটে যায়। তো লাস্ট পর্যায়ে আমি সহ্য করতে পারিনি, তারপর আমি বাথরুমে গিয়ে মাথায় পানি দিতে শুরু করি। একে তো সমস্ত শরীরে জ্বরে কাঁপুনি উঠে গিয়েছে, তার মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা। পরে মাথায় পানি দিতেছি, সেই মুহূর্তে মাসাবির বাবা এসেছে। তো মাসাবির বাবা বাসায় এসে আমার অবস্থা দেখে এমন পরিস্থিতিতে আছি যে সমস্ত তোষক জাজিম সব কিছু একদম আগুনের মতো গরম হয়ে গিয়েছে, আগুনের মতো গরম হয়ে গিয়েছে। আর আমি তো কান্না করে দিয়েছি এক প্রকার। তো সে আমাকে দেখে প্রথমে যেটা বলেছে যে দীর্ঘ 10 বছরেও আমি তোমাকে এরকমের জ্বর দেখিনি। তো এরপর বাসায় এসে আমার সমস্ত শরীর মুছিয়ে দিয়েছে, এরপরে হচ্ছে আমাকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। তো এরপরও আমি একদম মরার মতো পড়েছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করতেছিল। এভাবে করে আমার 2 দিন প্রচণ্ড জ্বর ছিল। 2 দিনে জ্বর কমার একদম নাম নেই, মানে জ্বর একদমই কমে না। নর্মালি আমার যখন জ্বর হয় একটা নাপা খেলে একদম ঘেমে টেমে জ্বর কমে যায়, কিন্তু আমি সকাল বিকাল রাত নাপা এক্সটেন্ড খাচ্ছিলাম, কোনোভাবেই কমতেছিল না। 3 দিন পর জ্বরটা হালকা কমেছে। তো 3 দিন পরে আমার জ্বরটা যখন কমেছে তখন মারিয়মের জ্বর এসেছে। মারিয়মের জ্বর এসেছে, তার 1 দিন পর আবার মাশরাফির জ্বর এসেছে। মাশরাফির তো একদম অতিরিক্ত মাত্রায় জ্বর এসেছে, আর মারিয়ম তো আলহামদুলিল্লাহ ওর ইমিউনিটি সিস্টেমটা ভালো দেখে ওর অসুখ বিসুখ হলে তাড়াতাড়ি সেরে যায়। আবার ওর খাওয়া দাওয়াটাও ওরকমের করাই, যেমন ওর যখনই জ্বর এসেছে আমি ওকে কমলার জুস, মালটার জুস এগুলো দিয়েছি, তো একটু ঝাউ করে দিয়েছি, স্যুপ দিয়েছি। তো ওকে তেমন একটা জ্বরে আক্রান্ত করতে পারেনি। কিন্তু অন্যদিকে মাশরাফি তো ভাত ব্যতীত কোনো খাবারই তার ভালো লাগে না বা খায় না। মাশরাফি তো প্রচণ্ড পরিমাণ জ্বর, এত বেশি তাপমাত্রা, আমি তো পাগল হয়ে গিয়েছি। কারণ
মাশরাফি তো বলে বোঝাতে পারে না বা ও ভাষায় প্রকাশ করতে পারে না। আমি বরাবর বলি যে মাশরাফির যদি কোনো অসুখ বিসুখ হয় আল্লাহ তাআলা যেন সেটা আমাকে দেয়। তো আমার এত পরিমাণ অসুস্থতার পরও আমার ছেলেটাকে এত বেশি অসুস্থ করেছে যে মাশরাফি একদম বিছানায় পড়েছিল, একদম সেন্সলেস অবস্থা, এমন অবস্থা। যেই মাশরাফি দিনে কখনো ঘুমায় না, সে 2-3 বার একদম চোখ বন্ধ করে ঘুমের লাই চলে আসে, এভাবে অবস্থা। তো কোনো কিছুই খাওয়াতে পারছিলাম না, সেটা ভেবে আরও বেশি কষ্ট লাগছিল। মানে অসুস্থ হলেও একটু হালকা কিছু খাবে, কিন্তু ওর খাওয়া দাওয়া টোটাল বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমরা যে ডাক্তারের কাছে যাব সেই পরিস্থিতি নাই, কারণ বাহিরে এত বেশি তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়ার মতো পরিস্থিতি ছিল না। এরপরে আমাদের এখানে একজন স্থানীয় ডাক্তার আছে, যার বাড়ি চেম্বার আছে। আমরা একদম ভোরবেলা ফজরের সময় তার বাসায় গিয়ে তাকে দেখিয়ে আসি এবং আমাদের সবাইকে অ্যান্টিবায়োটিক দেয়। মারিয়ামকে, আমাকে, মাশরাফিকে সবাইকে অ্যান্টিবায়োটিক দেয়। আর আল্লাহর কাছে বারবার দোয়া চাচ্ছিলাম যে মাশরাফির বাবার কিছু না হয়, কারণ মাশরাফির বাবা যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। কারণ আমি কোনো রকমের একটু রান্না বান্না করতে উঠি, কিন্তু খাওয়া দাওয়ার সেন্সার আমার থাকে না। সেই আমাকে খাইয়ে দিয়েছে, মারিয়ামকে গোসল করানো, মাশরাফিকে গোসল করানো, ওদের টেক কেয়ার সব কিছু আর কি করেছে। আল্লাহ তাআলা আসলে একদিক থেকে না একদিক থেকে মানুষকে উপকার করে। তো যাই হোক, মাশরাফির অবস্থা দেখেন। মাশরাফির স্বাস্থ্য নিয়ে আমরা খুব বেশি টেনশন করতেছিলাম যে মাশরাফির স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, ওর স্বাস্থ্য কিভাবে কমাবো। মানুষের বাচ্চাদের স্বাস্থ্য বাড়ানোর জন্য টেনশন করে, আর আমরা টেনশন করেছিলাম কিভাবে ওর স্বাস্থ্যটা কমাবো। তো ভেবেছিলাম বাড়ি গেলে ওর স্বাস্থ্যটা হয়তো কমে যাবে, কিন্তু মাশাআল্লাহ বাড়ি গিয়ে ও এবার বেশ ভালোই ছিল, খাওয়া দাওয়াটা ভালোভাবে করেছে। কিন্তু বাসায় আসার পর আমার ছেলেটার অবস্থা দেখেন, মুখের দিকে তাকানো যায় না, চোখ একদম ভিতরে চলে গিয়েছে। তো এই 10 দিন পর্যন্ত আমার ছেলে পানি ব্যতীত কোনো খাবার খায়নি। তো আজকে আলহামদুলিল্লাহ ওর জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, লেবু দিয়ে চটকে অল্প একটু ভাত খেয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমার এত বেশি কান্না পেয়েছে জানেন না, আমি কার সেবা যত্ন করব। একদিকে মারিয়মের শরীর মুছে দেই, মারিয়মকে একটু মাথা টিপে দেই, পা টিপে দেই, ওদিকে মাশরাফি অবসহায় অবস্থার মতো পড়ে আছে। আবার মাশরাফির কাছে যাই, তো 2 দিক সামলাতে সামলাতে আমার পরিস্থিতি খুবই খারাপ। আর এদিকে বিপদের উপরে আবার বিপদ। মানে আমার জ্বরটা ভালো হয়েছিল, এরপরে ওরা অসুস্থ, তো আমি মোটামুটি সুস্থই হয়ে গিয়েছি। তো এর মধ্যে আবার খালা অসুস্থ, খালার হঠাৎ করে প্রেশার উঠেছে, সে 4-5 দিন পর্যন্ত আসতেছে না। আবার আমার জ্বর ভালো হওয়ার সাথে সাথে একসাথে অনেকগুলো কাজের চাপ, প্রতিদিন ঘর মোছা, রান্নাবান্না, কাপড় ধোয়া, তারপর 2 জন বাচ্চাদের সেবা যত্ন, সব কিছু মিলে আমি আবার অসুস্থ হয়ে গেছি। মানে আজকে সকাল থেকে আবার আমার প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা, পানি পর্যন্ত খেতে পারছি না, হয়তো বা আমার কথায় আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। শুরুর দিকে আমরা ভালোই ছিলাম, তাপমাত্রা অত বেশি ছিল না, কিন্তু গত 2 দিন ধরে প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার একটু পরিবর্তন ঘটেছে। মানে আমরা এখন বেশিরভাগ টাইমই হচ্ছে দই চিড়া খাচ্ছি বা পানি জাতীয় খাবার, তরল খাবার খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি। মারিয়মকে তো বারবার লেবুর শরবত দিচ্ছি। আপনারাও আপনাদের বেবিদেরকে গুড় দিয়ে লেবুর শরবত দিবেন, চিনি একদমই না। আর যে কাজটা করবেন না সেটা হচ্ছে বাচ্চাদেরকে একদমই খাবার স্যালাইন খাওয়াবেন না, এতে কিন্তু হিতে বিপরীত ঘটতে পারে, মানে কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে। তাই খাবার স্যালাইন একদমই না, খাবার স্যালাইনের পরিবর্তে বাচ্চাদেরকে ডাবের পানি দিবেন, এতে করে কিন্তু অনেক বেশি উপকৃত হবে। আর খাবার স্যালাইনটাকে ওষুধ হিসেবেই গণ্য করবেন। হুটহাট করে কেউ, আপনারা বড়রাও খাবার স্যালাইন খেতে যাবেন না। জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।